ওরা ঠিক প্রেমিক প্রেমিকা না, ওই তথাকথিত প্রেম ওদের দ্বারা হবে না। কথায় কথায় ওরা একে অপরকে ভালোবাসি বলতে পারে না, দিনে 24 ঘন্টা কানে ফোন নিয়ে রাখতে পারবে না। তবে ওরা একে অপরকে ভালোবাসতে পারে। তোমাকে ভালোবাসা মানে তোমার সবেতেই আমার অধিকার থাকবে এমনটা ঠিক নয়। চোখ দেখে বলে দিতে পারি তুমি কতটা ক্লান্ত, ঠোঁট দেখে বলে দিতে পারি চুমু খেতে চাইছো কিনা। তোমার হাত ধরে ভরসা হয়ে অনেকটা পথ যেতে পারি। কারা যেতে পারে তাই ভাবছেন তো? চিন্তা নেই, বেশি ভাবতে হবে না। যাদের কথা এখানে বলা হয়েছে তারা আজকের গল্পের বিশেষ দুটি চরিত্র, যাদের স্বপ্নগুলো কেবলই কল্পনায় বিরাজ করে না, বাস্তবেও তারা একে অপরকে স্পর্শ করে। এই আকাঙ্ক্ষিত শহরে তারা অনায়াসে ভিজতে চায়, কখনো চোখের জলে কিংবা কখনো বৃষ্টির জলে। মায়া ভরা রাত জাগে ভালোবাসায়, গায়ের গন্ধ শরীরের স্পর্শ জানান দেয় সঙ্গে আছি। সেই সঙ্গে থাকার গল্প নিয়ে আজকে অডিও হাটের বিশেষ কাহিনী, সৌরভ মান্না ও তানিয়া দাসের কলমে নাইট ল্যাম্প। বিশেষ দ্রষ্টব্য, এই গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্ত মনস্কদের জন্য। পিচ রঙের শাড়িটাতে কোয়েলকে কি মিষ্টি লাগছে না মা? ওর হাসিটাই তো মিষ্টি। তোমার দেওয়া হারটা কিন্তু ওকে দারুণ মানিয়েছে। আমি অনেক খুঁজে এই ডিজাইনটা পছন্দ করেছি, কিন্তু যাকে দিয়েছি তার মুখ দেখে তো মনে হচ্ছে না জিনিসটা তার পছন্দ হয়েছে বলে। কি যে বলো না মা, তোমার পছন্দের উপর কি কোনো কথা চলে? আমার খুব পছন্দ হয়েছে। তাই? তাহলে মুখটা এরকম অন্ধকার করে রেখেছিস কেন রে? তোকে দেখে মনে হচ্ছে যেন তোর খুব মন খারাপ। সে মন খারাপ হবার যথেষ্ট কারণ আছে গধূলি। আমি বুঝতে পারছি না বিট্টু কি করে এতটা ইনরেসপন্সিবল হতে পারে। আজকের দিনটা যে স্পেশাল সেটা তো ও জানতো, তারপরেও। মা, এতে ইরেসপন্সিবল হওয়ার কি আছে বলো তো? মানছি আজ ওর প্রথম বিবাহবার্ষিকী, কিন্তু তুমি তো জানোই ভাইয়ের কাজটা কেমন। ও ইন্টেরিয়র ডিজাইনার, মাসের অর্ধেক দিনই তো ওকে কত রকম কনফারেন্স, মিটিং, ট্যুর এসব অ্যাটেন্ড করতে হয়। নতুন করে যদি কাজ এসে না পড়তো তাহলে তো আজও এখানেই আমাদের সবার সঙ্গে থাকতো। ও তো বলেছে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করবার চেষ্টা করছে, কিন্তু কবে যে আসবে সে ব্যাপারে পরিষ্কার করে তো বললো না কিছুই। ধুর, ছাড়ো না মা ওসব কথা। এই কোয়েল, মন খারাপ করিস না রে। কি আর করা যাবে বল, সব কিছু কি আর আমাদের ইচ্ছে মতো হয়? না, আমি মন খারাপ করিনি দিদিভাই। আমি যাই দেখি বিনাদি খাবার রেডি করলো কিনা। হ্যাঁ হ্যাঁ, তোর তো আবার ফেরার সময় হলো। হ্যাঁ, আজ তো গুড্ডুর হাফ ডে। আমি এখান থেকে বেরিয়ে সোজা ওর স্কুলে যাব, একেবারে ওকে নিয়েই বাড়ি ঢুকবো। হ্যাঁ রে, গুড্ডুকে নিয়ে তো এ বাড়িতে চলে এলেই তো ভালো হতো। শুভ্রও না হয় নার্সিংহোম থেকে সোজা এ বাড়িতেই চলে আসতো। সন্ধেবেলা তো খুব ছোট করে হলেও একটা সেলিব্রেশনের ব্যবস্থা করা হয়েছে। আশেপাশের বাড়ি থেকে মিসেস দত্ত, মিসেস সিনহা ওনারা তো আসছেন। তোরাও থাকলে বেশ হতো। না মা, থাকা যাবে না গো। ও বাড়ির ব্যাপারটা তো তুমি জানোই। শুভ্র তো বাড়িতে প্রায় থাকতেই পারে না, সব করে ওই মিনতিদি। তারপর আমিও যদি না থাকি তাহলে মামুনির খুব প্রবলেম হবে গো। তাও অবশ্য ঠিক। হ্যাঁ রে, ওনার শরীরটা কি এখনও তেমনই খারাপ? কিছুতেই কি কিছু হচ্ছে না বল? একটুও না মা, ও তো চেষ্টার কোনো ত্রুটি করছে না। মেডিসিন, ফিজিওথেরাপি সব চলছে, কিন্তু কিছুতেই মামুনির পায়ের স্টিফনেসটা কমছে না। আর্থারাইটিসে প্রায় পঙ্গু হয়ে গেছে। দিদিভাই এসো, মা চলো, বিনাদি খাবার রেডি করেছে। আমি গুড্ডু, শুভ্র আর মাসিমার জন্য খাবার প্যাক করে দিতে বলেছি। আর এই যে এইটা তুমি গুড্ডুকে দেবে। কোয়েল গধূলির হাতে একটা নতুন কার সেট তুলে দিল। গধূলি বলল, আবার গাড়ি? কেন কিনেছিস রে এসব? তুই খুব ভালো করেই জানিস এই গাড়ি 7 দিনও চলবে না, তার আগেই এর সব পার্টস আলাদা হয়ে যাবে। শুধু ওর খেলনা রেখে রেখে আমার শোকেসে আর জায়গা নেই। হাতে তো কিছুই দেওয়ার জো নেই, দিলেই ভেঙে ফেলবে। আরে বাবা, ও তো বাচ্চা দিদিভাই, ও একটু দুষ্টুমি করবে না?
তা করুক, কিন্তু আমাদের তো আরেকটা দুষ্টুরও দরকার, কি তাই তো? তোরা কথা বলে তাড়াতাড়ি আয়, আমি একটু ওদিকটা দেখি। বিনা, ও বিনা, বিনা। তো যা বলছিলাম, তা কি চিন্তা ভাবনা হচ্ছে? 1 বছর তো হয়ে গেল, ফ্যামিলি প্ল্যানিংটা কবে হবে? আর আমি তো তোর দিদি হই, বল বল, আরে আমাকে বলেই ফেল, কিছু ভাবলি তোরা? না মানে সেরকম তো কিছু। বাবা, কি লজ্জাই না পাচ্ছে, গাল দুটো একেবারে লাল হয়ে গেল যে। ঠিক আছে, সবে তো 1 বছর হলো, ভাবার জন্য এখনো অনেক সময় আছে। তবে আর বেশি দেরি করিস না যেন। আমি কিন্তু খুব তাড়াতাড়ি পিসিমণি হতে চাই। গুড্ডুর দাবি আবার অনেক বেশি, তার একটা বোনই চাই। আর ওর বেস্ট ফ্রেন্ড কুট্টুসের কাকুর খুব মিষ্টি একটা মেয়ে হয়েছে। কুট্টুস গুড্ডুকে বলেছে ওই বোনু নাকি বড় হয়ে ওকে রাখি পরাবে। গুড্ডুরও তাই একটা বোনও চাই যে ওকে রাখি পরাবে। আমি আর কি বলি বল, স্টেজ মেকআপ দেওয়ার মতো করে গুড্ডুকে ম্যানেজ করেছি। বলেছি খুব তাড়াতাড়ি তোমার মিমি তোমাকে একটা বোনু এনে দেবে। কিরে, খাবার তো ঠান্ডা হয়ে যাবে এবার, তোরা আসবি তো নাকি? ওই মা ডাকছে, চলো চলো দিদি ভাই, অনেক কথা হলো, এবার খাবে চলো। চল। দুপুরের পর থেকেই অল্প অল্প মেঘ জমেছিল আকাশে। 4:30 বাজতে না বাজতেই জুলাইয়ের বিকেলটাকে সজল করে শুরু হলো রিমঝিমে বৃষ্টি। ঘর ছেড়ে বারান্দায় বেরিয়ে এলো কোয়েল। শতরূপার ঘর থেকে ভেসে আসছে একটা হালকা গান। আকাশে যখন গাইবে বলে, আকাশে যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাসে তখন বইতে গিয়েও দেখায় অভিমান, অভিমান। আকাশে যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাসে তখন নীরবে চিঠি পাঠায় বহুদূর, বহুদূর। এমনিতেই মনটা ভার হয়েছিল কোয়েলের। গানটা যেন তার মনকে আরো আরো ভারাক্রান্ত করে তুলছে। বারান্দা টবে রাখা মানি প্ল্যান্টায় জলের ঝাপটা এসে লাগছে। আলতো হাতে পাতাগুলোতে হাত বোলাতে লাগলো কোয়েল। এই বারান্দাটা ওর খুব প্রিয়। এই ফ্ল্যাটের সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইনটা আবিরের নিজে হাতে করা। ওর ফ্ল্যাটের ডিজাইনও অন্য কাউকে দিয়ে করাতে চায়নি। এসব কথা আবিরের কাছেই শুনেছে কোয়েল। গোধূলি অনেকক্ষণ হলো চলে গেছে। শতরূপাও নিজের ঘরে। এই সময়টা তিনি একটু একা থাকতেই ভালোবাসেন। বাড়িটা এখন নিস্তব্ধ। এই সময়টাতে হালকা বৃষ্টির মধ্যে একা একা বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ করে খুব কান্না পেয়ে গেল কোয়েলের। সময় বোধহয় এরকমই হয় না। সম্পর্কগুলো সময়ে সময়ে এমন বন্ধন সৃষ্টি করে যে অচেনা অজানা দুটো মানুষ সম্পর্কের ঘেরাটোপে পড়ে কখন যেন একে অপরের পরিপূরক হয়ে ওঠে। 1 বছর আগে দিব্যিত ছিল কোয়েল সেন গীতবিতান, স্বরবিতান আর রবীন্দ্র গানের জগৎ নিয়ে। সবে সবে ইউনিভার্সিটির পাঠ চুকেছে। এমন সময় ওর ছোট মামি সোমাশ্রী বাড়িতে এসে হাজির। আর তারপর তুমি কিছু ভেবো না বর্দি, ওই ফ্যামিলির সবাইকেই আমি খুব ভালোভাবে চিনি। ওদের অ্যাপার্টমেন্টের পাশেই তো আমার বৌদির বাপের বাড়ি। ছেলে হিসেবে আবির যাকে বলে ফার্স্ট ক্লাস। কোয়েলকেও ওদের খুব পছন্দ। কিন্তু কোয়েলকে ওনারা দেখলেন কোথায়? ঠান্ডা হাতে বসা চায় কোনো রকমে চুমুক দিয়ে সোমাশ্রী বললেন, কেন, রবীন্দ্র জয়ন্তীর দিন মহাজাতি সদনে কোয়েলের গান ছিল না? ওই প্রোগ্রামেই তো শতরূপাদি ওনার মেয়ে আর নাতির সঙ্গে এসছিলেন। উনিও তো একসময় গান বাজনার চর্চা করতেন। এসব অনুষ্ঠান উনি খুব ভালোবাসেন। আমার বৌদিও ওখানে ছিল। কোয়েলের কথাটা বৌদি তো ওনাদের বলল।
সব শুনে আর কোয়েলকে দেখে শতরূপাদি ওনার ছেলে আবিরের সঙ্গে কোয়েলের বিয়ের কথাটা ভাবছে। আমি তো সে কথা বলতেই আজ তোমার কাছে এলাম। তুমি যদি রাজি থাকো তাহলে কথাটা এগোতে পারে। তোমার অসীমদা অফিস থেকে আসুক, তাকে সব বলি, দেখি সে কি বলে। তারপর না হয় ভেবে চিন্তে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। ছেলের বিয়ে দেওয়ার জন্য শতরূপাদি কিন্তু বেশ ব্যস্ত হয়েই পড়েছেন। আসলে সবসময় একা একা থাকেন তো। হাজবেন্ড এক্সপায়ার করেছেন, মেয়েরও বিয়ে হয়ে গেছে। আবিরও তার কাজের জন্য বাড়িতে বেশি সময় দিতে পারে না। ছোট্ট পরিবার, বুঝলে? আমাদের কোয়েল ভালোই থাকবে সেখানে। আর জানোই তো, এই রে 6টা বেজে গেল। আজ আমি উঠি বর্দি, তোমার ভাইয়ের আসার টাইম হয়ে গেছে। তবে তোমরা যেন বেশি দেরি করো না। না, সিদ্ধান্ত নিতে বেশি করেননি ব্রততী আর অসীম। একটা ছুটির দিনে শতরূপা, গোধূলি, শুভ্র, গুড্ডু আর অবশ্যই আবির সবাই আসেন কোয়েলদের বাড়ি। সঙ্গে ছিল সোমাশ্রীর বৌদি আর সোমাশ্রী স্বয়ং নিজে। দুপক্ষেই কথাবার্তা খুব স্বচ্ছভাবেই মিটে গেল। আর ওই প্রথম সামনাসামনি দেখা হলো আবির আর কোয়েলের। বিয়ে করার জন্য যেমন ছেলে সব মেয়েই চায়, আবির ঠিক তেমনই। রং ফর্সার দিকে, হাইট এই 6 ফুটের সামান্য কম, চোখে রিমলেস চশমা আর মুখে স্মার্টনেস। উল্টো দিকে কোয়েলও ফর্সা, টানা টানা চোখ, কাঁধ অব্দি ঘন কালো চুল আর পাতলা গোলাপি ঠোঁট। বলতে বাধা নেই, প্রথম দেখায় আবিরকে মন্দ লাগেনি কোয়েলের। আবিরেরও বেশ ভালো লেগেছিল ওকে। তবে শেষ কথা বলেছিলেন শতরূপাই। কোয়েলকে আমাদের খুব পছন্দ হয়েছে দিদি। যত তাড়াতাড়ি সম্ভব আমি ওকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আসলে কি বলুন তো, বিট্টু মানে আবির তো বেশিরভাগ সময় ট্যুরে থাকে। গোধূলিও তার শ্বশুর বাড়ি ছেড়ে আসতে পারে না তেমন। আমাকে একাই থাকতে হয়। কোয়েল এলে আর কিছু হোক না হোক অবসরে আমাকে একটু গান তো শোনাতে পারবে। আপনারা ব্যবস্থা করুন। আসছে জুলাইতেই আমি চাই ওদের 4 হাত এক করে দেওয়া হোক। কথা মতো জুলাইয়ের 15 তারিখে সেনবাড়িতে বেজে উঠল বিয়ের সানাই। বরের সাজে আবির পা রাখল সেনবাড়িতে। শুভ লগ্নে অগ্নিকে সাক্ষী রেখে কোয়েলের মাথায় উঠল আবিরের হাতের সিঁদুর। বিবাহ বন্ধনে আবদ্ধ হলো ওরা। বিয়ে কাল রাত্রি বৌভাত সব শেষে এলো সেই রাত, ফুলের গন্ধে বিভোর হওয়া ফুলশয্যার রাত। ঘরে আসতে আসতে আবিরের রাত 12:40 হয়ে গেল। ফুল সাজানো খাটে ময়ূরকণ্ঠী বেনারসি পরে বসে আছে কোয়েল। দরজাটা বন্ধ করে খাটের সামনে এসে দাঁড়ালো আবির। মুখ তুলে তাকালো কোয়েল। আবির দেখল ওর কোলে একগুচ্ছ সাদা গোলাপের একটা তোড়া। আবির বলল, সাদা গোলাপ? এটা তুমি কোথায় পেলে? হ্যাঁ, আমার খুব প্রিয় ফুল। বালিগঞ্জ থেকে অন্তরা এসেছিল, ওই আমাকে গিফট করেছে এটা। অন্তরা আমার খুব ভালো বন্ধু। সাদা গোলাপ তোমার প্রিয়? আমি তো জানতাম না। আসলে এত অল্প সময়ের মধ্যে আমাদের বিয়েটা হয়ে গেল যে তোমার পছন্দটা আমার আর জানাই হয়ে ওঠেনি। যাই হোক, আমি কিন্তু তোমার জন্য একটা অন্য গিফট এনেছি, দেখো তোমার পছন্দ হয় কিনা। বিছানায় বসে শেরওয়ানির পকেট থেকে একটা সুন্দর ভেলভেটের বক্স বার করলো আবির। ডায়মন্ড রিং? না মানে আমি তো এত দামি জিনিস খুব একটা ব্যবহার করি না। আজকের এই মুহূর্তটার থেকে এই আংটিটার দাম বেশি নয় কোয়েল। তোমার কি এটা পছন্দ হয়নি? মানে ডিজাইনটা কি খুব খারাপ হয়েছে? এমা না না, এটা তো খুব সুন্দর হয়েছে আবির। হ্যাঁ, এটা সুন্দর, তবে একা একা একটু কমই সুন্দর দেখাচ্ছে ওকে। তোমার আঙ্গুলে ওর একটু জায়গা চাই। মুখে কোনো কথা বলল না কোয়েল। হাত বাড়িয়ে ওর বাঁ হাতটা ধরল আবির। লজ্জার ছোপ লাগলো কোয়েলের গালে। সাবধানে আংটিটা ওর বাম অনামিকায় পরিয়ে দিল আবির। এইবার সুন্দর দেখাচ্ছে।
এতক্ষণ কেমন ইনকমপ্লিট লাগছিল। কোয়েলকে নিজের কাছে টেনে নিল আবির। খুব কাছাকাছি এলো দুজনের দুটো চোখ। কোনো কথা নেই। ফুলের গন্ধে মাতাল হওয়া রাতের এই মুহূর্ত যেন সমস্ত স্বপ্ন আর বাস্তব মিলে মিশে গিয়ে এক অলীক জগৎ সৃষ্টি করেছে ওই চার দেওয়ালের মধ্যে। দুজন দুজনকে অনুভব করতে পারছে দুজনের নিঃশ্বাসে। আবিরের ঠোঁট প্রথম ছিল কোয়েলের গোলাপি ঠোঁট দুটো। আবিরের চোখে পরিপূর্ণতার সুখ, কিন্তু কোয়েলের চোখটা এমন ছলছল করছে কেন? কি হয়েছে কোয়েল? শরীর খারাপ? না, সেরকম কিছু না গো। আসলে আসলে খুব মাথাটা ধরেছে, কদিন ধরে যে স্ট্রেস যাচ্ছে। ঠিকই তো, মাথার আর দোষ কি? ঠিক আছে, রেস্ট নাও, আমি আলোটা নিভিয়ে দিচ্ছি। ওকে। বড় আলোটা নিভিয়ে বিছানার পাশে থাকা নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দিল আবির। পাশাপাশি দুটো নরম বালিশ, তারই একটাই মাথায় রাখলো কোয়েল। আবির দেখলো ওর চোখ দুটো বন্ধ, মাথার টিকলিটা সরে গেছে একদিকে। খুব মিষ্টি দেখাচ্ছে কোয়েলের মুখটা, ঠিক যেন একটা পরীর মতো মনে হলো আবিরের। পাশের বালিশটায় সেও শুয়ে পড়ল। হাতে লাগলো কিসের যেন ছোঁয়া। ও, এটা তো সেই সাদা গোলাপ গুচ্ছটা। যত্ন করে আবির সেটা কোয়েলের মাথার পাশে রেখে দিল। নীলচে আলোয় ভরে গেছে ফুল সাজানো বিছানাটা। তারই মধ্যে আবির দেখল কোয়েল আর ওর বালিশের মাঝে এক চিলতে জায়গা নিয়ে ফুটফুটে সাদা গোলাপগুলো সোহাগী নীলচে রং মাখছে গায়ে নিঃশব্দে। ফুলের মায়ায় ঘুমের ছায়া ছড়িয়ে পড়ল ঘরটাতে। আবির আর কোয়েলের একসঙ্গে থাকা প্রথম রাতটার সাক্ষী হয়ে দুষ্টু মিষ্টি হাসি হাসতে হাসতে মিটমিট করে জ্বলতে থাকলো নীলাভ আলোর নাইট ল্যাম্প। তারপর রাত ফুরিয়ে সকাল হলো একসময়। ঘুম ভাঙল ওদের। কোয়েলের ঘুমটাই আগে ভেঙেছিল। জেগে উঠেই কোয়েল দেখল আবিরের একটা হাত আলতোভাবে কখন যেন এসে পড়েছে ওর উপর। হঠাৎই খুব লজ্জা পেল কোয়েল। কাঁপা কাঁপা হাতে আবিরের হাতটা ধরে সরিয়ে দিতে গেল, আর ঠিক তখনই এক টানে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল আবির। কি করছো? ছাড়ো, সকাল হয়ে গেছে। দেখো 7টা বেজে গেছে, আমাকে তো ফ্রেশ হতে হবে। ছাড়ো প্লিজ। আবির নিজের হাতের বাঁধন থেকে ছেড়ে দিল কোয়েলকে। আচ্ছা, এখন ছেড়ে দিলাম, কিন্তু রাতে আর ছাড়বো না। কোয়েল বিছানা ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। নতুন সংসারে শুরু হলো তার জীবনের নতুন পর্ব। এমন করেই সকাল হয়, রাত নামে আবার সকাল। ঘুরতে থাকে ঘড়ির কাঁটা। শতরূপা গান শোনেন। কোয়েল গীতবিতানের পাতা উল্টাতে উল্টাতে শতরূপার একাকী সময়ে ভরিয়ে তোলে সুরে সুরে। গোধূলি আর শুভ্র কোয়েলকে ছোট বোনের মতোই স্নেহ করে। গুড্ডু তো আজকাল মিমির জন্যই মামার বাড়ি আসে। সব মিলিয়ে কোয়েলকে নিয়ে সবাই খুব সুখী। আবির আর কোয়েলেরও সুখের সীমা নেই। দুজন দুজনকে পেয়ে ওরাও খুব সুখী। একদিন রাতের কথা, কোয়েল অষ্টমঙ্গলায় মায়ের বাড়ি থেকে বাড়িতে আসার সময় ওর প্রিয় কয়েকটা জিনিস সঙ্গে করে এনেছিল। তার মধ্যে ছিল 2-3টে বার্বি ডল। সেগুলো শেলফে সুন্দর করে সাজিয়ে রাখছিল কোয়েল। তা দেখে কিছুটা ঠাট্টার সুরে আবির বলল, কয়েক বছর পর আমার যে কি হবে আমি ভাবতেও পারছি না। কিসের কি হবে? পুতুলগুলো শেলফে সাজিয়ে ঘাড় ঘুরিয়ে বলল কোয়েল। হ্যাঁ, এই মা আমি দুজনকে সামলাতে সামলাতে আমি পাগল না হয়ে যাই সেই সত্যি। তাই? তা মেয়ে যে হবে তুমি কি করে জানলে? ছেলেই হবে, তুমি এটা শিওর? আমি কি তাই বলেছি নাকি? আমি সব জানি না। কিন্তু আমি তো জানি। এসো, তোমার কানে কানে না, এখন না, ধ্যাৎ, ছাড়ো না। বড় আলোটা মুহূর্তে নিভে নীল হয়ে উঠল ঘরটা আবার। তারপর যে কি হলো সেই রূপকথাই না হয় গোপনই থাক ওই নীলচে আলোর খামে। আবির ছেলেটা একদম পাগল, কিন্তু ওকে খুব ভালোবাসে কোয়েল। 1 বছর ধরে এই সত্যিটাই অনুভব করছে সে।
আর সেই জন্যই এখন তার চোখের পাতা দুটো কেমন ভারী হয়ে উঠেছে। বৃষ্টির গতি বেড়েছে, কেটে গেছে অনেকটা সময়। জলের ছাট এসে ভিজিয়ে দিয়েছে কোয়েলকে। স্মৃতির অন্তরালে এমন তলিয়ে গিয়েছিল সে, যে টেরই পায়নি কখন বৃষ্টি ছুটে এসে ভিজিয়ে দিয়েছে তাকে। কিরে, এখানে দাঁড়িয়ে ভিজছিস কেন? এ মা, ইস, কি অবস্থা! চমকে উঠল কোয়েল। শতরূপা এসে দাঁড়িয়েছেন তার পেছনে। না মানে একটু বৃষ্টি দেখছিলাম। সব বুঝেছি। এখন যা, তৈরি হয়ে নে। 5টা বেজে গেছে, একটু পরেই সবাই এসে পড়বেন। যা যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। ইচ্ছে না থাকলেও সুন্দর করে সাজতে হলো কোয়েলকে। গোধূলি যাওয়ার আগে একটা নতুন শাড়ির বক্স কোয়েলের হাতে দিয়েই পই পই করে বলে গেছে, কোয়েল, সন্ধেতে এই শাড়িটা কিন্তু অবশ্যই পরিস। তোর শুভ্রদা নিজে পছন্দ করে এনেছে তোর জন্য। আমি শুধু বলেছিলাম তোর প্রিয় রং নীল, ব্যাস এটুকুই শুধু আমার ক্রেডিট। বাদ বাকি সবটাই ও করেছে। মলে গিয়ে নিজে কিনতে পারেনি ঠিকই, কিন্তু অনলাইনে সিলেক্ট করে অর্ডার দিয়ে আনিয়ে রেখেছিল বাড়িতে। তুই শাড়িটা পরে একটা ছবি তুলে আমায় পাঠিয়ে দিস। ও তো আর আসতে পারলো না, ছবিতেই দেখুক ওর দেওয়া শাড়িতে তোকে কেমন লাগছে। তাই নীল পৈঠানি সিল্কটা গায়ে জড়ালো কোয়েল। হালকা কিছু গয়নায় সাজালো নিজেকে। সন্ধ্যাবেলা সবাই এলেন, ব্রততীরাও এলেন। ছোট করে হলেও একটা সেলিব্রেশন হলো, কিন্তু সবার মুখেই আবিরের কথা। প্রথম বিবাহ বার্ষিকী, অথচ বরই অনুপস্থিত। মিসেস মিত্র বললেন, আবিরটা আজকের দিনেও কাজ রাখলো কেন? বাচ্চা মেয়েটা এমন একটা স্পেশাল দিনে একা একা আছে, ওর কি ভালো লাগছে? কোয়েল, তোমার মন খারাপ হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আবিরের দিকটাও একটু বুঝে দেখো। কাজ পড়ে গেলে কাজের মানুষ আর কি করার আছে বলো তো? আমি কিছুই বলছি না মা, আমি সবই বুঝি। এসব কথাবার্তায় হাওয়া ভারী হয়ে যাচ্ছে দেখে শতরূপা তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করলেন। একে একে সব গেস্ট চলে গেলেন, সব শেষে গেলেন ব্রততীরাও। যাওয়ার আগে অসীম মেয়ের মাথায় হাত রেখে বলে গেলেন, বাবা, অনেক দিন হয়ে গেল তোর গান শুনি না। আবির ফিরলে ওকে নিয়ে একদিন বাড়িতে আসিস কেমন? সেই যে নতুন জুঁই ফুলের চারাটা বসিয়েছিলাম, তাতে কুড়ি আসতে শুরু করেছে। তুই দেখবি না? হ্যাঁ, তাড়াতাড়ি আসিস কেমন? হ্যাঁ বাবা, যাব। ও ফিরলেই যাব। তোমরা সাবধানে যেও কেমন? চলে গেলেন ব্রততীরা। খালি হয়ে গেল বাড়ি। কোয়েল আর রাতে কিচ্ছু খেল না। বাধ্য হয়ে অবশেষে শতরূপাকেই কিছু খেতে হলো। না খেয়ে থাকলে তার চলে না। শুতে যাওয়ার আগে তিনি বলে গেলেন, কোয়েল, ঘুমিয়ে পড় মা, আর জেগে থাকিস না। আমি শুতে গেলাম কেমন? গুড নাইট বেটা। কোয়েল নিজের ঘরে এসে বড় আলোটা নিভিয়ে দিল, জ্বালিয়ে দিল নীলে নাইট ল্যাম্প। ঘড়িতে সময় 11:40। 15 জুলাই শেষ হতে আর মাত্র 20 মিনিট বাকি। বেশ খানিক বিরতির পর আবার নেমেছে বৃষ্টি। শূন্য ঘরে একা কোয়েল। জ্বলছে নীল আলো। দেওয়ালে টাঙানো ওদের বিয়ের ছবিটার দিকে তাকিয়ে কোয়েল আপন মনে বলল, তুমি আজকেও এলে না আবির? একটা ফোন পর্যন্ত করলে না? হ্যাঁ মানছি, আমিও ফোন করিনি, সে তো আমার রাগ হয়েছে তাই, কিন্তু তুমিও। কোয়েলের নরম গালে চোখের জল। বড্ড একা লাগছে ওর। একটা গান মনে এলো হঠাৎ করে। তুমি শান্ত, তবুও কি চেঁচিয়ে মনে ভাঙত, ভোর হবে ঠিকই রাতে জানত, যতটুকু জড়িয়ে থাকা যায়। ও তুমি হাসলে
নাকি ফের পেছন থেকে ডাকলে, বরাবর দোটানাতে থাকলে, কিভাবে আজীবন বাঁচা যায়। তুমি অন্য ঘরে থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো, আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি, তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। চমকে থেমে গেল গান। কোয়েল দেখলো ঘড়িতে 11:45। এত রাতে কে এলো? বেলটা আবার বাজলো। বিনাদি বাড়ি চলে গেছে, শতরূপাও ঘুমিয়ে পড়েছেন। অতএব তাকেই এখন দরজা খুলতে হবে। ধীরে ধীরে এসে দরজাটা খুলে দিল কোয়েল। এত রাতে খোলা দরজার সামনে বৃষ্টি ভেজা হয়ে তার সামনে কে দাঁড়িয়ে? কে? মুখ তুলল আগন্তুক। দারুণভাবে চমকে উঠল কোয়েল। এ কি? ও কে? অচেনা তো কেউ নয়। কোয়েল আর দাঁড়াতে পারল না, এক ছুটে এসে আবার ঢুকলো ঘরে। পেছন পেছন জলপাই ছুটে এলো আবির। ততক্ষণে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েছে কোয়েল। আবির ওর শক্ত হাতের বাঁধনে কোয়েলকে জড়িয়ে নিল। ওর অন্তরের উত্তাপ দিয়ে কোয়েলের সব দুঃখ শুষে নিতে নিতে বলল, কোয়েল, কোয়েল, এরকম করে কেঁদো না। কাজ পড়ে গেলে কি করব বলো? জানোই তো আমার কাজটা এক ধরনের আর্ট, আর এই আর্টিস্টিক কাজকর্ম কি কখনো ছক বাঁধা নিয়মে চলে বলো? একটু বোঝো প্লিজ। আমি তো চলে এসেছি, রাতের ফ্লাইটই পেলাম, আর এখানে যা বৃষ্টি, কোনো রকমের একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে আসলাম তোমার কাছে। প্লিজ কাঁদে না শোনা। একটা ফোন করতেও পারোনি? আমি না হয় ফোন করিনি, কিন্তু তুমিও তো একটা ফোন করতে পারতে। না না, আমি পারতাম না, কারণ আমার খুব রাগ হয়েছিল। রাগ না অভিমান জানি না। আমার কিন্তু ওসব হয়নি। সত্যি বলতে কি, আমি ইচ্ছে করেই ফোনটা করিনি। আজকের দিনে দূর থেকে তোমার গলাটা শুনতে চাইছিলাম না আমি, তাই একবারে কাছে এসে। এসব ভালো লাগছে না আর আমার। সে কি, আমায় ভালো লাগছে না তোমার? আচ্ছা বেশ, তাহলে দেখো তো এটা ভালো লাগে কিনা। অভিমানের তোরে কোয়েল এতক্ষণ খেয়ালই করেনি আবিরের একটা হাত ওর স্যুটের ভেতর লুকোনো। এবার সেই হাতটা বের করে আনলো আবির। নিষ্পলকে কোয়েল দেখলো এক গুচ্ছ সাদা গোলাপ। সাদা গোলাপ? তোমার জন্য। এবার আর গিফট সিলেক্ট করতে আমার কোনো ভুল হয়নি। নেবে না? দুহাতে আদর করে গোলাপ গুচ্ছটা আবিরের হাত থেকে তুলে নিল কোয়েল। হাসি ফুটলো ওর ঠোঁটে। আবির আরেকবার ভিজে গায়ে জড়িয়ে ধরলো কোয়েলকে। একই সঙ্গে বৃষ্টির জলের শীতলতায় আর প্রেমের উষ্ণতায় তলিয়ে যেতে লাগলো কোয়েল। ঘড়িতে সময় তখন 11:59। কোয়েলের কানে কানে আবির বলল, হ্যাপি ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ডার্লিং। বাইরে অবিশ্রান্ত বৃষ্টি, মেঘ ডাকছে আকাশে। কোয়েল চোখ বুজে আবিরের বুকে নিজেকে মিশিয়ে দিল। বৃষ্টি ভেজা নরম রাতে প্রেমের মিষ্টি আবেশ মেখে হারিয়ে গেল কোয়েল আর আবির দুজনের মধ্যে। মাঝখানে জেগে থাকলো ফুটফুটে সাদা গোলাপ গুচ্ছ, আর এই একাকার হয়ে যাওয়ার মধ্য মুহূর্তের সাক্ষী হয়ে সঙ্গে জেগে থাকলো সেই চোখে দুষ্টু হাসি মাখা নীলাভ আলোর নাইট ল্যাম্পটা।
কি তুই একাকার আমি তুই আর না চোখ ফিরিয়ে একটু হাস নেই মনে কি কিছুই তোর ঠোঁটের ডানা ছুঁই মিলবে সব জীবনের ক্যালকুলাস স্মৃতিরা গেছে পরবাস কথারা হয়েছে নিঝুম এ বুকে তবু 12 মাস ভালোবাসারে মরশুম ভালোবাসারে মরশুম ডাক নামে ডেকে যাই সেই আগের তোকে চাই সেই যে সে তাকালে সর্বনাশ ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয় তোর ঠিকানায় পাঠালাম হৃদয় প্রেম হলে এক সুরে গান বেজে যায় সে দেয় যখন তবু সে তো ভেজায় ব্যথারা ফিরেছে পাশ বালিশে জমে ভাঙা ঘুম এ বুকে তবু 12 মাস ভালোবাসারি মরশুম ভালোবাসারি মরশুম দিন বদলে যাবে ফের হাত ধরে সময়ের ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। এতক্ষণ শুনছিলেন সৌরভ মান্না ও তানিয়া দাসের কলমে নাইট ল্যাম্প। রোম্যান্টিসিজমে ভরা এই গল্পে ছিল সাদা গোলাপের সুগন্ধ ও নীলাভ নাইট ল্যাম্পের স্নিগ্ধতা। অনলাইনে প্রকাশিত সৌরভ সাহার লেখাগুলির মধ্যে ইন্দুবালার বঁটি, কৌশিকী, অন্য পৃথিবীর দ্বার ইত্যাদি উল্লেখযোগ্য। তানিয়া দাস বর্তমানে মিউজিক নিয়ে পড়াশোনার পাশাপাশি নিয়মিত ব্রডকাস্টের জন্য গল্প এবং বিভিন্ন পত্রপত্রিকায় গান ও কবিতা লেখালেখি করেন। এছাড়াও ওনাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সাদা কালো হাইওয়ে। এছাড়াও রাইটার গ্রুপ অফ তিনিতা নামের একটি টিম রয়েছে তানিয়ার, সেটার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকে গল্প পাঠেছিলাম আমি, ব্রতদীপ। আবিরের চরিত্রে দেবনীল, গোধূলির চরিত্রে বর্ণিশা, শতরূপা অর্থাৎ আবিরের মায়ের চরিত্রে তৃষা, কোয়েলের চরিত্রে অধ্যায়, সোমাশ্রী অর্থাৎ ছোট মামির চরিত্রে সুচিস্মিতা, ব্রততী বা কোয়েলের মায়ের চরিত্রে সৃষ্টি, মিসেস মিত্রর চরিত্রে মধুলিনা ও অসীমের চরিত্রে নীল। এছাড়া প্রচার অঙ্কনে শায়েরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে দেবনীল ও বিশেষ সহযোগিতায় অদিতি। লেখক ও লেখিকার জন্য রইল অডিও হার্ট থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। শুভরাত্রি।